সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা আজকে গ্যাস্ট্রিক আলসার নিয়ে কথা বলতে চাই। আমরা জানি যে বাংলাদেশের এই বিশাল জনগোষ্ঠীর মানুষের গ্যাসের সমস্যায় ভোগেননি এমন লোকের সংখ্যা খুঁজে পাওয়া যাবে না, এবং প্রতিনিয়ত যে সমস্যাটি আমাদের পরিবারের প্রতিটি সদস্যকে আক্রান্ত করে থাকে সেটি হচ্ছে গ্যাস। সকালবেলা ঘুম থেকে উঠে অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে যে রোগটির কথা আমাদের শুরুতে মনে হয় এবং শেষে মনে হয় সেটা হচ্ছে আজ বোধহয় অনেক গ্যাস জমেছে। এবং একই সঙ্গে একটি পরিসংখ্যান যদি আমরা বলি যে এবছর সবচেয়ে বেশি গ্যাস যে ওষুধের বিক্রির যে পরিমাণ, তাতে দেখা যাচ্ছে 1,000 কোটি টাকা শুধু একটি গ্যাসের ওষুধের কথাই বিক্রি হয়েছে প্রায় 1,000 কোটি টাকার উপরে। তাহলে বোঝা যাচ্ছে যে এর ব্যাপকতা কতখানি। কিন্তু সত্যিকার অর্থে যে আমাদের এই গ্যাস সংক্রান্ত যে জটিলতা রয়েছে, অথবা আমরা যেটাকে বলছি পেপটিক আলসার ডিজিজ বা গ্যাস্ট্রিক আলসার, এই সম্পর্কে আমাদের সম্যক ধারণা রয়েছে কিনা, কখন আসলে ওষুধ খেতে হবে, কিছু হলেই কি আসলে সেটি গ্যাসের সমস্যা কিনা, বা এর পরবর্তী জটিলতা, বা কেউ কেউ দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছেন, তাদের জন্য আসলে কি অপেক্ষা করছে, সবগুলো বিষয় নিয়ে আমরা আজকে আলোচনায় আসতে চাই। আমাদের আলোচনার সঙ্গে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডাক্তার AHM রওশন, সাবেক বিভাগীয় প্রধান গ্যাস্ট্রোন্টোলজি বিভাগ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, এবং বর্তমানে গ্যাস্ট্রোন্টোলজি বিভাগ বারডেম জেনারেল হসপিটালে কর্মরত রয়েছেন। অধ্যাপক ডক্টর AHM রওশন, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে আমাদের এখানে স্টুডিওতে ডেকে জনগণের সাথে কথা বলার সুযোগ করে একেবারেই যে এই সংযোগটি ভীষণ গুরুত্বপূর্ণ, এবং আপনার মতো আসলে ব্যস্ত একজন গ্যাস্ট্রোন্টোলজিস্টকে আমাদের মাঝে পেয়েও আমরা খুব আনন্দিত। আমরা আসলে যে শুরুতে আমি যে কথাগুলো বলেছি যে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হচ্ছে বা প্রতিনিয়ত যে সমস্যায় ভুগছে, সেটি আপনি যদি জিজ্ঞেস করে থাকেন তাহলে গ্যাসের সমস্যা, এবং আপনাদের চেম্বারে বা আসলে সব চেম্বারেই কিন্তু এই রোগীদের সংখ্যাই সবচেয়ে বেশি। তো আসলে এই যে আমাদের প্রচলিত যে ধারণা রয়েছে, কাউকে জিজ্ঞেস করলে বলছেন যে আমার গ্যাস্ট্রিকের সমস্যা, এটি একটি প্রচলিত ধারণা। শব্দটি যদিও যথাযথ নয়। আমরা জানতে চাই আসলে এই গ্যাস্ট্রিক আলসার বা অথবা পেপটিক আলসার ডিজিজটিকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি, বা সঠিক উপমাটি কি? ধন্যবাদ। খুবই আমি বলবো প্রাসঙ্গিক প্রশ্ন, বিশেষ করে পেপটিক আলসার ডিজিজের ব্যাপারে। আর সমস্যাটা খুবই কমন। আপনি যেরকম বলছিলেন যে প্রায় সবাই আমরা কখনো কখনো বা মাঝে মাঝেই আমরা ভুগে থাকি গ্যাস্ট্রিকের বিভিন্ন ধরনের সমস্যায়। কিন্তু আমি বৈজ্ঞানিকভাবে যদি এটাকে ব্যাখ্যা করতে চাই, তাহলে এটাকে আমাদের একটা বলা হয় যে পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার। মূল শব্দটা পেপটিক আলসার, কারণ হলো আলসার যদি স্টমাকে হয় তাহলে আমরা বলি গ্যাস্ট্রিক আলসার। যদি এটা স্টমাকের পরের যে অংশ খাদ্যনালীর, সেটার নাম ডিওডিনাম। যেটা ডিওডিনামে যদি আলসার হয় তাহলে আমরা বলি ডিওডিনাল আলসার। আবার ইসোফেগাস বা গলনালীর নিচের দিকে হলেও আলসার, আরও কিছু কিছু জায়গায় হয়। সামগ্রিকভাবে সবগুলোর টার্ম হলো পেপটিক আলসার। আর আরও একটা কথা, যে আলসার বেশিরভাগই কিন্তু ডিওডিনামে হয়, যদিও কমনলি আমরা গ্যাস্ট্রিক আলসার বলেই থাকি। যাই হোক, এটাকে যদি আমি সংজ্ঞায়িত করতে চাই, যেটা আপনি প্রশ্ন করেছেন, সেটার সংজ্ঞা হলো আলসার মানে তো ঘা। তো আমাদের যে পাকস্থলীর মধ্যে বা খাদ্যনালীর মধ্যে আমাদের যে লাইনিং, যে লেয়ারটা আছে, ওই লেয়ার যে কোনো কারণে যদি ক্ষয় হয়ে যায়, আমরা সেটাকে আলসার বলি। এবং এই ক্ষয়টা হতে হবে অ্যাসিডের সংস্পর্শে। অ্যাসিডের সংস্পর্শে, পেপসিনের সংস্পর্শে। অ্যাসিড পেপসিন যেখানে ডাইজেস্টিভ প্রক্রিয়া করে, সেই জায়গায় যদি আলসার হয় অ্যাসিডের প্রভাবে, সেইটাকে বৈজ্ঞানিকভাবে পেপটিক আলসার বলা হয়। এটা পাকস্থলীতে হলে আমরা বলি গ্যাস্ট্রিক আলসার, ডিওডিনামে বলি ডিওডিনাল আলসার। কিন্তু সবগুলোকে একত্রে আমরা পেপটিক আলসার ডিজিজ বৈজ্ঞানিকভাবে সংজ্ঞায়িত করে থাকি। এটা হলো পেপটিক আলসার। অনেকেই আসলে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে গ্যাসের সমস্যা হলেই কি সেটি আলসার, অথবা আমার কি আলসার হয়ে গেছে। মানে এই যে দুটি যে পার্থক্য, যে অনেক সময় যে আমরা ডিসপেপসিয়া বলি, যে একটু হয়তো ইনডাইজেশন প্রভাব হচ্ছে, খাবার একটু আমরা ভাজা পোড়া খেলাম, ভিতরে মনে হচ্ছে এটা ভারী ভারী লাগছে, গ্যাস লাগছে, এই বিষয়টা কি আলাদাভাবে করা যায় কিনা? জি, এখন আমি যেভাবে বলেছি যে আলসার বলতে তো আমার আলসার থাকতে হবে। আর আমরা সবাই জানি যে আমাদের পাকস্থলীতে অ্যাসিড থাকে। অ্যাসিডের পরিমাণ এমনিতে এমনি আমাদের যে কোনো কারণে, খাবারের কারণেও হয়, ইভেন দুশ্চিন্তা বা কোনো সময় চিন্তা বা কোনো মানসিক প্রেশার থাকলেও অ্যাসিড সিক্রেশন একটু কম বেশি হয়। বিশেষ করে আমাদের দেশে খাবারের তো কোনো ইউনিফর্মিটি বা একই রকমের খাবার আমরা খাই না, এবং একই রকম রান্নাও আমাদের হয় না। তো যে কারণে বিভিন্ন ধরনের খাবার আমাদেরকে
যেভাবে আমাদের পাকস্থলীকে একটা স্টিমুলেট করে অ্যাসিড সিক্রেশনের জন্য, তো অ্যাসিড সিক্রেশন করলেও আলসার না হওয়া পর্যন্ত বেশ কিছু একটা অস্বস্তিকর বা ডিসকমফোর্ট ফিলিং হয়। এই ধরনের একটা ফিলিংসকে আমরা বলি হলো ডিসপেপসিয়া। যেহেতু অ্যাসিড দিয়ে হচ্ছে এবং এই স্টমাকের এখানে আমরা ডিসপেপসিয়া বলি, কিন্তু সব ডিসপেপসিয়াই পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার নয়। এটা হলো মূল কথা। তো তাহলে এই সিমটমটা, এটা তো রোগীর জানবারও কথা নয়, এটা তো আমরা সায়েন্টিফিক্যালি আমরা বলছি। তাহলে কারোর যদি পেটের উপরের ভাগে কোনো ব্যথা করে বা অস্বস্তি লাগে এবং সেটা যদি খাবারের সাথে সম্পর্কিত থাকে, হয় খাবার খেলে বেশি হয় অথবা ক্ষুধা লাগলে বেশি হয়, তাহলে আমরা সন্দেহ করি যে তার আলসার থাকতে পারে, কমপক্ষে তার হাইপার অ্যাসিডিটি স্ট্যাটাস আছে, এটা মোটামুটি বলা যায়। নিশ্চিত আর কি। এটা যদি আমরা দুইভাবে করতে পারি, একটা হলো যদি আমি নিশ্চিত হতে চাই দীর্ঘদিন ধরে ভোগার পরে, তাহলে পরীক্ষা করে দেখতে হবে। আর যদি আমি মনে করি যে আমি মনে করে নিলাম এটাতেও কোনো ক্ষতি নেই, কারণ আমরা যদি অন্য কোনো রোগ, আমি এই প্রসঙ্গে এই জন্য বলছি যে কখনো কখনো এটা যখন তীব্র ব্যথা হয় সেটাকে আমরা পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার বলি, কিন্তু এর আশেপাশে কিছু আমাদের অঙ্গ আছে যেখানে সিভিয়ার অসুখ, যেরকম আমাদের উপরের দিকে যদি হার্টের নিচের দিকে যদি কোনো অসুখ হয়, তাহলে উপরের দিকে কিন্তু একটা অস্বস্তি, একটা ব্যথা, একটা পেট ফুলে যাওয়া, আমরা ডিসকমফোর্ট যেটাকে বলি। তো এই ধরনের সিমটম কিন্তু হার্টের অসুখে হয়। আবার স্টমাকের পিছনে একটা অর্গান আছে যেখান থেকে আমাদের হজমের এনজাইম এবং ব্লাড সুগারের নিয়ন্ত্রণের জন্য যে ইনসুলিন আসে, প্যানক্রিয়াসে যদি প্রদাহ হয় তাহলে কিন্তু ব্যথাটা এইখানেই হয়। তাহলে রোগী হিসাবে তো এটা জানবার কথা নয় যে ব্যথাটা কোথা থেকে এসছে। তাহলে যদি ব্যথাটা একটু বেশি তীব্র হয়, এর সাথে আরও কিছু অস্বস্তি থাকে, তাহলে অবশ্যই নিজে, আমি যেটা বলতে আগে একটু করেছি, যে নিজে ওষুধ খাবার আগে এই ধরনের সিমটম যদি থাকে, বিশেষ করে বয়স্ক মানুষের, তাহলে তাদের ডাক্তারি পরামর্শ নিয়ে এ সমস্ত রোগ নেই সেটা প্রমাণ করার পরে নিজে নিজেই পেপটিক আলসার ডিজিজ ডায়াগনোসিস ছাড়া ওষুধ খাওয়া সম্ভব। আচ্ছা, সেটি। আর যদি আমি মনে করি যে পেপটিক আলসার ডিজিজ আমি একেবারে সঠিকভাবে নির্ণয় করে আমার চিকিৎসা পেতে চাই, তাহলে আমাদের কিছু ইনভেস্টিগেশন যেতে হবে বা পরবর্তী যেতে হবে। আমি স্যার দর্শকদের উদ্দেশ্যে একটু বলে রাখি যে আমাদের আজকের যিনি অতিথি রয়েছেন অধ্যাপক ডক্টর এইচ.এম. রওশন, একজন গ্যাস্ট্রোন্টারোলজিস্ট। আপনারা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চান, স্ক্রলে দেখানো যে নম্বরটি রয়েছে তার মাধ্যমে ফোন করে আমাদের সাথে যুক্ত হতে পারেন, আপনার সমস্যাটি নিয়ে আমরা চেষ্টা করব। আমরা যদি যেটা কথা বলছিলাম, যে আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে আসলে এই যে অ্যাসিডিটি আমরা বেশি কমনলি যেটা হয়ে থাকে খাবারের সাথে, এবং এই বিষয়ে যেটি আরেকটু বলতে চাই যে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে গ্যাস মানে আসলে আমরা এটা একটা পারসেপশন যে আমার কেমন টক ঢেকুর লাগছে, ব্লোটিং হচ্ছে বা কিছু সমস্যা হচ্ছে। কমনলি আসলে কি কি ধরনের সিমটম নিয়ে রোগীরা এসে থাকেন আপনাদের কাছে? থ্যাংক ইউ। যেটা আমরা একটু বলেছি যে পেপটিক আলসার ডিজিজের কমন সিমটম, সাধারণ কমন সিমটম হলো ব্যথা অথবা একটা অস্বস্তি। ব্যথাই হলো কথা, আসলে অস্বস্তিটাও একটা ব্যথা। তো জ্বালা পোড়াটা করাটাও একটা ব্যথা। মানুষ বলে জলে এবং পড়ে না, কিন্তু এগুলো সবগুলোই আমরা স্পেকট্রাম যদি বলি তাহলে এটা ব্যথার মধ্যেই পড়ে। তো সেই একটা জিনিস কথা আছে, যদি পেটের উপরিভাগে ব্যথা করে, যে ব্যথাটা সাধারণত ক্ষুধা লাগলে হয় অথবা খাওয়ার পরে পরে হয়, আরও যদি বেশি করে খুব লক্ষ্য করি, যদি ওষুধ না খেই, তাহলে দেখা যাবে ওষুধ না খেলেও কিছুদিন পরে এই ব্যথাটা আবার কমে যায়, কিছুদিন ভালো থাকে, আবারও হয়। ডাক্তারি ভাষায় এটা পেরিওডিসিটি বলে একটা নাম আছে। আরও একটা, আমি আলসার ডিজিজের জন্য একটা খুব টিপিক্যাল সিমটম আমি বলি, যেটা আমি শুয়ে গেছি কোনো সমস্যা নেই, শোয়ার পরে 2-3 ঘন্টা, কখনো 5 ঘন্টা পরে হঠাৎ করে আমি জেগে গেলাম, দেখি যে আমার পেটে ব্যথা করছে, তখন আমি উঠে একটু পানি খাই অথবা একটা বিস্কিট খাই অথবা কিছু একটা খাওয়ার পরে দেখা যায় ব্যথা কমে যায়, তখন আবার আমার ঘুম আসে। তাহলে এই ধরনের সিমটম যদি থাকে, যে উপরের ভাগে ব্যথা যেটা খাবারের সাথে সম্পর্কিত এবং মাঝে মাঝে থাকে এমনিতেই, ওষুধ খেলেও অথবা না খেলেও ভালো হয়ে যায়, আবারও হয়, এবং লেট নাইট শেষ রাত্রের দিকে যদি ব্যথা হয় অথবা সকালে ওঠার আগে দেখি যে আমার পেটে ব্যথা করছে, যেটা আমি জাগলাম তখন দেখি ব্যথা আছে, এগুলো হলো আমরা বলি একেবারে বুক পিকচার ট্রু পেপটিক আলসারের ডিজিজের একটা মানে কমন সিমটম এইরকমভাবেই নিয়ে আসে। এর বাইরে যে সিমটমগুলো নিয়ে আসে সেগুলো অনেক সময় পেপটিক আলসার ডিজিজ অ্যাটিপিক্যাল নিয়ে আসতে পারে,
কিন্তু আসতে পারে, কিন্তু অনেকগুলো কন্ডিশন আছে যেগুলোতেও মানুষ গ্যাস্ট্রিক আলসার বা ডিসপেপসিয়া মনে করে। তার মধ্যে একটি আমি বলেছি যে প্যানক্রিয়াসের ব্যথা যদি যখন প্রথম দিকে হয় তখন কম থাকলে মনে হতে পারে, গল ব্লাডার আশেপাশে থাকে সেখান থেকে হতে পারে। তারপরে আমাদের কোলন খাদ্যনালীর যে স্টমাকের পাশ দিয়ে যায়, উপর দিয়ে যায়, পেছন দিয়ে যায় আর কি, তো সেখান থেকেও হতে পারে। তো এই জিনিসগুলোতে যদি কোনো ডিসকমফোর্ট হয়, আরও একটি জিনিসের সাথে আমাদের বেশি সমস্যা হয়, সেটা হলো অনেক সময় আমাদের পাকস্থলী এবং গলনালী ইসোফেগাসের মধ্যে যেটা ভালভের মতো কাজ করে, খাবারটা উপরে আসবার কথা নয় কিন্তু যদি চলে আসে দুর্বলতার কারণে, তাহলে এটা যেটা আপনি বলছিলেন যে টক ঢেকুর ওঠে, তো টক ঢেকুর ওঠে সাধারণত তাদেরই, সাধারণত যাদের ওই ভালভটা দুর্বল থাকে, অথবা যে কোনো কারণে প্রেশারে স্টমাকের যে অ্যাসিড বা অ্যাসিড মিশ্রিত খাবার বুকের মধ্যে চলে আসে, উপরের দিকে আসে, এইটা যা হয় সেটাকে আমরা আরেকটা নাম করি, সেটা বলি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। পেপটিক আলসার ডিজিজ সাধারণত অ্যাসিড বেশি থাকার পরে হয় আলসার, কিন্তু এই গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স বেশি অ্যাসিডের কারণে হতে পারে, আবার স্বাভাবিক অ্যাসিডের কারণেও এটা হওয়া সম্ভব। এবং এটাতে অনেকেই আসলে ভুগে থাকেন, যে অনেকেই ভুগে থাকেন, এবং এটাকেই পেপটিক আলসার ডিজিজ বা গ্যাস্ট্রিক, যে কমন যে কথাটা কমন বলছি, যে গ্যাসের এর মধ্যে ওরা সবকিছুকেই মনে করে। জি। আচ্ছা, আমরা যদি আরেকটু গ্যাসের বিষয়ে যদি একটু কিছু আলোচনা যদি আসি, যে অনেকে বলেন যে আমার প্রচন্ড গ্যাস হয়, মানে যে কোনো কিছু খাই বা যে কোনো কিছু ব্যাপার হয়, এই যে গ্যাস হওয়ার বিষয়টা যেটা হয় আসলে, এটা এই ব্যাপারটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করেন, যে গ্যাস কি আসলে তৈরি হয়, প্রচুর পরিমাণ বাড়ে এবং চাপ দেয়, বলে গ্যাসের চাপ দেয় আমাকে? এটা খুবই কমন প্রশ্ন। এটা মানে পারসেপশন মানে হলো মানুষের উপলব্ধি থেকে এটা ডিফারেন্সিয়েট, মানে আলাদা করতে হবে এবং করা যায়, তা না হলে চিকিৎসার অসুবিধা হবে। পেশেন্ট বলছে, রোগী বলছে স্যার আমার গ্যাস হয়ে পেট ফুলে যায়, তো এটা তার অনুভূতি বেশিরভাগ ক্ষেত্রেই। আমি বলি যদি আপনার গ্যাস হয়ে ডিস্টেনশন বা ফুলে যায় তাহলে তো এটা দেখা যাবে, আপনার আশেপাশে যিনি থাকবেন তিনিও দেখতে পারবেন। তা আমি অনেক সময় পেশেন্টকেও বলি যে আপনার যে পেট ফুলে যায় আশেপাশে কি কেউ দেখতে পারে? বলে না, দেখতে পারে না, আমি বুঝি। তাহলে গ্যাস তো আমরা জানি, গ্যাস মানে বাতাস, সেটা যে কোনো জায়গায় যদি আবদ্ধ হয়ে যায় তাহলে সেটা তো এটাকে ফুলিয়ে দেবে, এটাই এক্সপেক্টেড, কিন্তু এটা নয়। তার মানে রোগীকে না বললে আবার অনেক, এটা রোগীর বোঝার জন্য বা রোগীর কথায় গুরুত্ব দেওয়ার জন্য আমরা অনেক সময় হয়তো বলি না, কিন্তু আসলে এটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু গ্যাসিয়াস ডিস্টেনশন বলতে, মানে গ্যাস দিয়ে যে সম্প্রসারিত স্টমাক বা পাকস্থলী হয়, এরকম বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। এটা একটা অনুভূতি, একটা অস্বস্তি ফিলিংসের অনুভূতি রোগী বলে। তবে হ্যাঁ, কিছু কিছু খাবারে যেগুলো সহজে হজম হয় না, বিশেষ করে কার্বোহাইড্রেট মানে শর্করা, যদি ভালো হজম না হয় এবং না অবস্থায় আমাদের পাকস্থলী থেকে ডিওডিনাম, ডিওডিনাম থেকে ক্ষুদ্রান্তে যদি যায়, তাহলে ওখানেও যদি ডাইজেশন না হয়, তাহলে আমাদের পরের যে অংশ বৃহদন্ত্র, ওখানে কিছু অর্গানিজম বা ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়া এগুলোকে ভাঙলে পরে কেমিক্যাল রিয়াকশনের পরে কিছু গ্যাস তৈরি হয়, বিশেষ করে কার্বোহাইড্রেট, দুধ বা দুধের তৈরি এরকম খাবারে হয়। তো সেই গ্যাস তো আবদ্ধ নালীর মধ্যে থাকে, তখন বিভিন্ন দিকে মুভ করে, সেক্ষেত্রে কিন্তু গ্যাসিয়াস ডিস্টেনশন হওয়া সম্ভব। আমরা অনেক সময় বলেও থাকি। আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত আছেন, তার ফোনটি আমরা নিয়ে নিই। দর্শক, আপনার নাম এবং ঠিকানা এবং বয়স জানিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি সিলেট থেকে বলছি, সুমন। জি বলুন সুমন সাহেব। জি, ওই যে ধরেন আমার বয়স আছে 55, ঠিক আছে? জি 55 বয়সে যে আপনার আমার ওই যে এই খাদ্যের নিচের দিকে আমি একটা টেস্ট করছিলাম, ওখানে আপনার একটু কালোর মতো দাগ হয়েছে আর কি। এখন ডাক্তার কাছে যায় বলছে, ডাক্তার বলছে ক্যান্সার হয়েছে, ঠিক আছে? জি। এখন আমি কি করতে পারি? আচ্ছা, মানে পরীক্ষা করেছেন, পরীক্ষা বা জি 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 পরীক্ষা নিরীক্ষা করে বলেছেন যে ক্যান্সার হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আপনি কি আমি যদি প্রশ্ন নেই, আপনি আপনার কথাটাই একটু অস্পষ্টতা আছে যে আপনি নিচের দিকে পরীক্ষা করেছেন। আমরা এই পেটের অসুখের জন্য খাদ্যনালীর ভেতরের দেখার জন্য দুটো পরীক্ষা করি। একটা উপরের দিক থেকে দেখে আমরা বলি আপার উপরের এন্ডোস্কোপি বা আপার যে এন্ডোস্কোপি ডাক্তারি ভাষায় বলি, আর মলদার দিয়ে যে পরীক্ষাটা করি, পরীক্ষার পদ্ধতি জিনিসটা একই, ওইটার নাম হলো কোলোনোস্কোপি। তো আপনার কি এন্ডোস্কোপি না কোলোনোস্কোপি করে যে দাগ বা ক্যান্সার? এন্ডোস্কোপিতে পাকস্থলীতে যদি আপনার ক্যান্সার বলে থাকে তাহলে গলনালী বা ইসোফেগাসে হতে পারে,
যে ক্ষেত্রে আপনার আপনার খাবার অসুবিধা হতে পারে, যে আপনি খাবার খেতে পারবেন না বা আটকে যাবে, বিশেষ করে শক্ত খাবার। আর যদি পাকস্থলিতে হয় তাহলে আপনার বেশিরভাগ ক্ষেত্রেই নিচের দিকে বিশেষ করে যদি হয় তাহলে খাওয়ার অল্প খেলেই পেট ভরে যাবে এবং খাওয়ার পরে বমি হতে পারে, বমির সাথে রক্ত আসতে পারে। এগুলো আমি লক্ষণের কথা বলছি। যদি এটা উনি বায়োপসি করে ওটাকে প্রমাণিত হয় যে এটা ক্যান্সার হয়েছে, তাহলে সার্জারি বা অপারেশন করা দ্রুত, এটা হলো জরুরি। এর পরবর্তী চিকিৎসা সার্জারি, ওটা বায়োপসি করার পরে নির্ধারণ হবে যে কোনো কেমোথেরাপি বা অন্য কোনো ওষুধ দেওয়ার সুযোগ আছে কিনা। জি জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নটি জবাব পেয়েছেন যে পরবর্তী যে চিকিৎসা পদ্ধতিগুলো রয়েছে, ইমিডিয়েটলি আসলে একটি সার্জারি করার প্রয়োজন থাকলে করতে হবে এবং পরবর্তীতে যা যা করার প্রয়োজন এটি নিয়ে বসে থাকলে চলবে না। স্যার, আমরা যে প্রসঙ্গটিতে বলছিলাম যে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ নিয়ে কথা বলেছি, একই সঙ্গে খাবারের সাথে একটি সম্পর্কিত একটি ব্যাপার বলেছেন যে কোনো গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার ডিজিজ খাবার না খেলে, অনেকে যারা দীর্ঘ সময় বাইরে কাজ করে বলে যে আমি খাবার খাচ্ছি না বা খাবার মিল স্কেপ হয়ে যাচ্ছে, তারপরে ব্যথাটি হচ্ছে, আবার খাবার খেলেও অনেকের ব্যথাটি হচ্ছে। এর বিষয়টা আসলে যদি একটু বলতেন। না, খুবই সুন্দর প্রশ্ন করেছেন, এই জন্য যে আমি ডেফিনিশনেও এই কথাটা বলেছিলাম যে খাবারের সাথে মানে সংশ্লিষ্ট, খাবার না খেলেও হয়, আবার খাওয়ার পরে হয়। আমাদের সাধারণ মানুষের বা সবারই জীবনের একটা চক্রে আমরা কিছু কিছু জিনিসে অভ্যস্ত হয়ে পড়ি। অভ্যস্ত হয়ে পড়ি, এটা লাইফের একটা রিফ্লেক্স বলা হয়। যে আমি শেষ রাত্রে ঘুম থেকে উঠি, যিনি নামাজ পড়েন তাহাজ্জুদ, তিনি কিন্তু অটোমেটিক্যালি জেগে যান, এটা অভ্যস্ততার কারণে। তেমনিভাবে আমরা ছোটোবেলা থেকে আমাদের দেশে অন্তত আমরা 3 বেলা খাবার খাই, সকালে খাই, নাস্তা, দুপুরে লাঞ্চ করি, রাত্রে ডিনার খাই, মোটামুটিভাবে একটা সময় নির্ধারণ। এই শরীরও এটাকে অ্যাডাপ্ট করে ফেলে, এটাকে খাপ খাইয়ে নেয়। খাপ খেয়ে নিয়ে যেহেতু খাবার আসলে এটাকে ডাইজেস্ট করার প্রশ্ন আছে এবং ডাইজেশন প্রক্রিয়া অ্যাসিড দিয়ে একটু প্রথমে কিছু কাজ করতে হয়, তো সেই জন্য অ্যাসিড আমাদের ওই খাবার যখন আমরা খাবো তখন অটোমেটিক্যালি স্বাভাবিক অবস্থার চেয়ে ওই সময় একটু বেশি সেক্রেশন হয়। ওই সময় যদি আমি খাবারটা না খাই তাহলে আমার অ্যাসিড বেড়ে যাবে এবং আমার কিছু সিমটম থাকতে পারে। এটা হলো একটা বিষয়। এই বিষয়টাকে আমি আরেকটু বলতে চাই এই কারণে যে এই যে বেশি খাবার, বেশি অ্যাসিড তৈরি হয়, এটা কিন্তু বেশি, যার আলসার নাই তার সাধারণত কোনো অসুবিধা হয় না, কিন্তু কারো যদি অলরেডি আলসার থাকে তাহলে অ্যাসিড ওখানে গিয়ে ইরিটেট করে এবং সিমটম করে বা পেটের ব্যথা করে। এটা হলো এক। আর 2 নাম্বার হলো, সুতরাং এটা পেপটিক আলসার ডিজিজের কারণ ভিন্ন, আমি সেটা প্রশ্ন আসলে আমি কথা আলাপ করব। এগুলো অ্যাসিড বাড়ানো এবং কমানো, আমরা বলি যে বোঝার উপর শাকেরাটি হয়, কিন্তু এটা নিজেরা সাধারণত আলসার করতে পারে না। যে আমি ইরেগুলার খাবার খাই, যে পারসেপশনটা, যে বিশ্বাসটা মানুষের মধ্যে স্বাভাবিকভাবে আছে যে আমি অফিসে যাই, বাই করি, বাইরে থাকি, খাবার খেতে পারি না, এই জন্য আমার আলসার হয়েছে। যার আলসার নেই তার এটা থেকে আলসার হবে না, কারণ ওখানে যতটুকু আলসার বাড়ে ততটুকু অ্যাসিড বাড়ে, সেই অ্যাসিড দিয়ে আলসার হয় না, কারণ নর্মাল অ্যাসিডের চাইতে 2.5 গুণেরও বেশি হওয়া লাগবে। এই ইরেগুলার ডায়েটের জন্য এটা কিন্তু হয় না, পরিষ্কার। যখন আমরা কারণ জানতাম না তখন আমরা এগুলোকে বলতাম, কিন্তু এখন যখন আমরা কারণ জেনে গেছি যে কী কারণে পেপটিক আলসার ডিজিজ হয়, তখন এটাকে আমরা অতিরিক্ত একটা ফ্যাক্টর হিসেবে ধরি, কিন্তু কারণ হিসাবে এটাকে পেপটিক আলসার ডিজিজ বলা হয় না। এটা হলো একটা বিষয়। 2 নাম্বার হলো আপনি যেটা পরের সাথে প্রশ্নের যোগ ছিল যে খাবার পরেও কারো ব্যথা হয়, এখানে যদি কারো আলসার থাকে তাহলে আমরা সাধারণত সলিড খাবারই খাই। যে কোনো আলসার বা ঘায়ের উপর যদি আবার আমরা কিছু খেয়ে ফেলি তাহলে ইরিটেট করবে, এটাকে উত্তেজনা করবে এবং ব্যথা হবে, তো ওখানে অ্যাসিড সিক্রেশনও বাড়বে। সেই জন্য ওই খাবার পরে সিমটমটা সাধারণত যার অলরেডি আলসার আছে, এবং এই আলসারটা খাবার যেখানে যা প্রথমে থাকে স্টমাকে, গ্যাস্ট্রিক আলসার যদি হয়, খাবার পরে যদি ব্যথা হয়, তাহলে আমাদের মনে করার কারণ যে এটা গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনাই বেশি। জি, আমাদের সঙ্গে 2 জন দর্শক যুক্ত আছেন, আমরা প্রশ্নটি নিয়ে নিই। দর্শক, আপনার নাম এবং ঠিকানা জানিয়ে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি, আপনি একটু জোরে বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন ছিল হচ্ছে স্যারের কাছে, আমি বেশ কিছুদিন, আমার অনেক বছর যাবত আমার পেট সবসময় কষা থাকে। জি, আর আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি বলুন, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। আমার অনেক বছরের, অ্যাকচুয়ালি অনেক বছর যাবতই পেট খুব কষা থাকে, পেটটা ক্লিয়ার হয় না। জি, তো এই বিষয় নিয়ে আমি কয়েকবার গ্যাস্ট্রোলজির ডক্টর দেখিয়েছি ইসলামী ব্যাংক হসপিটালে।
কিন্তু ওনারা কয়েকবার আমার ওই ইয়ে করে টেস্ট, আল্ট্রাসাউন্ড তারপর টিভি করে দেখছে যে বলতেছে সব ঠিক আছে। কিন্তু আমি গত 1 বছরে কমপক্ষে 3বার খুব তীব্র হঠাৎ করে এমন ব্যথা যে তীব্র মনে হয় পেট ছিঁড়ে যাচ্ছে, এরকম ব্যথা নিয়ে আমি 3বার হসপিটালাইজ হয়েছি। তারপরেও ওনারা পেটের মানে অন্য কোনো রকম ওরকম সিরিয়াস কিছু পায় নাই আর কি, হয়তো গ্যাস্ট্রিক ওষুধ ইঞ্জেকশন দিয়ে আমাকে বিদায় দিয়েছে হসপিটাল থেকে, ওনারা ওরকম কিছু পায় নাই। আচ্ছা আচ্ছা, এটা কি কোনো এরকম গুরুতর কোনো চিন্তার বিষয়? আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আমরা আমাদের সঙ্গে আরেকজন দর্শক যুক্ত আছেন, প্রশ্নটি নিয়ে নিই। দর্শক, আপনার নাম এবং ঠিকানা জানিয়ে প্রশ্নটি করুন। স্যার আমি সালাউদ্দিন বলছিলাম স্যার, আগারগাঁও থেকে ঢাকা। জি জি, বলুন সালাউদ্দিন সাহেব। স্যার আমার অনেক দিন ধরে স্যার এই যে আলসারে মানে অনেক কষ্ট হচ্ছে স্যার। মানে আমি ইন্ডিয়া বন্ধু গেছি স্যার, ইন্ডিয়ায় তো আমার বলছে এন্ডোস্কোপি করার পরে বলছে যে আপনার আলসার আছে। জি স্যার ইন্ডিয়ায় তো ওষুধ পানি দিয়ে খাওয়ার পরে স্যার অনেক বেশি হয়েছিল দেশে এসে স্যার। তারপরেও ইন্ডিয়া ওষুধ খাওয়াবার দিয়েছি স্যার, পরে ঢাকা ল্যাবিটি হাসপাতালে ডাক্তার ওষুধ খেয়েছিলাম স্যার, তারপর অনেক বেশি হয়েছে স্যার। স্যার তারপর একটা ফার্মেসিতে ওষুধ খাওয়া স্যার একটু কমছে, আমারও পেটের ভিতরে গেলেও কিছু খাইলি স্যার জলে আর পেট ম্যাট ফুলে ওঠে, অল টাইম পেটের ভিতরে জলে, পানি খালি ঠান্ডা লাগে স্যার, পানি 5 মিনিট পরে আবার জ্বলা শুরু করে। বুঝতে পেরেছি। নাকের উপর দিয়ে। জি, আমরা আপনার প্রশ্নটি নিচ্ছি। আমি স্যার প্রথমে যে দর্শক প্রশ্নটি করেছিলেন যে কনস্টিপেশনের কথা, এই বিষয়ে আসলে আমরা অনেক সময় সাধারণ মানুষের কাছে বিষয়টা পরিষ্কার করতে পারিনি। বৈজ্ঞানিকভাবে কনস্টিপেশন হলো একটা মানুষের যদি সপ্তাহে 3 দিনের চেয়ে কম, 3 বারের চেয়ে কম ডেফিকেশন বা পায়খানা হয়, মলত্যাগ হয়, আমরা বৈজ্ঞানিকভাবে এটাকে কনস্টিপেশন বলি। কিন্তু আমাদের দেশের বেশিরভাগ লোকের পারসেপশন হলো যে সকালে অন্তত একবার, দিনে আরও 2-1 হলে ভালো, এইটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো যে স্টুলটা হইতে হবে শক্ত, যার শক্ত স্টুল হয় এবং পায়খানা হয় না সকালে বা দিনে 2-3 বার, তাদেরকে কনস্টিপেশন। তাহলে মানে উপলব্ধিবোধ বা নিজের জ্ঞান এবং বাস্তবতা কিন্তু একটু পার্থক্য আছে। তারপরে আমি বলছি, যদি ধরে নিলাম যেটা ট্রু কনস্টিপেশনই আছে, এগুলো সত্যিকার অর্থে কনস্টিপেশনের অনেকগুলো কারণ আছে। যদি আমি সাধারণ কথা থেকে আসি, যদি কারো ডায়াবেটিস থাকে, দীর্ঘমেয়াদী ডায়াবেটিস থাকলে নার্ভের দুর্বলতার কারণে শরীরের অন্যান্য জায়গায় যেরকম দুর্বল, খাদ্যনালীর মুভমেন্টেও যায় না, সে কারণে কনস্টিপেশন হতে পারে। 2 নম্বরে আরও একটা হরমোন, থাইরয়েড হরমোন, আমি এগুলো একটু তুলনামূলকভাবে আনকমন, কিন্তু মানুষ মনে করে না, সেই জন্য এটা আগে বলছি। থাইরয়েড হরমোনের যদি কমতি হয় তাহলে মানুষের কনস্টিপেশন হতে পারে। আরেকটা হচ্ছে যেটা আমাদের খাদ্যনালীতে যদি কোনো চিকন হয়ে যায় বা কোনো কারণে প্যাচ লেগে যায়, অথবা খাদ্যনালীর ভিতরে এই যে রুমের ভিতরে যদি কোনো টিউমার হয়, তাহলে আমাদের মল পাস করতে এটা বাধাপ্রাপ্ত হয়, সেখানে কনস্টিপেশন হতে পারে। তাহলে কনস্টিপেশন, এক কথায় কনস্টিপেশনের উত্তর দেওয়া কঠিন, কারণ আমরা আলোচনা থেকে বুঝতে পারলাম যে কনস্টিপেশনের অনেকগুলো কারণ আছে। তো সাধারণ অর্থে এছাড়া আরও একটা কন্ডিশন আছে যেখানে আমাদের শরীরের মুভমেন্টটা স্বাভাবিকের চেয়ে একটু ব্যতিক্রম হয়, কখনো কখনো বেশি হয়, কখনো কম হয়। আইবিএস নামে একটা অসুখ আছে, যেটাতে একটা কনস্টিপেটেড ফর্মে হয়, আবার ডায়রিয়ার ফর্মে হয়। ওই কনস্টিপেটেড ফর্ম অফ যদি আইবিএস হয়, তাহলে উনি কিন্তু কনস্টিপেশন কমপ্লেন করতে পারেন। তাহলে এটা প্রকৃত অবস্থা নির্ণয় করে চিকিৎসা দিতে হবে। এই বিষয়টা আমি মনে করি যে আপনাকে একজন বিশেষজ্ঞ আপনি বলেছেন, দেখেছেন, কিন্তু আমার মনে এই বিষয়গুলোকে আরেকটু ভালো করে দেখলে আশা করি আপনার প্রবলেমটা পয়েন্ট আউট হবে এবং চিকিৎসা নেওয়ার ব্যাপারে সুবিধা হতে পারে। জি, আমাদের আরেকটি উত্তর ছিল, তবে তার আগে আমাদের সঙ্গে আরো 2জন দর্শক যুক্ত আছেন, প্রস্তুতি নিয়ে নেই। দর্শক, আপনার নাম এবং পরিচয় এবং বয়স জানিয়ে প্রশ্নটি করুন। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, আপনার নাম এবং বয়সটা বলে প্রশ্নটি করুন। দর্শক, সঞ্জয় কুমার দাস, বিবারিয়া থেকে, আমার বয়স 47। জি, আপনার সমস্যাটি বলুন। যাবত গ্যাস্ট্রিকে ভুগছি গত 2000 সাল থেকে। জি, 2000 সাল থেকে আমি ওষুধ খেয়ে যাচ্ছি। এই যে দীর্ঘদিনে ওষুধ খেয়ে যেতেছি, এতে কোনো আমার সমস্যা হবে কিনা? হ্যাঁ, সেটা আবার 2-3 দিন গ্যাপ দিলে আমার গ্যাস বেড়ে যায়। জি জি, আমরা বুঝতে পেরেছি। জি, আমরা উত্তরে আসবো। আরেকজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন, আপনার পরিচয় এবং বয়স জানিয়ে প্রশ্নটি করুন। দর্শক, শুনতে পাচ্ছেন আমাকে? আপনার পরিচয় এবং বয়সটি জানিয়ে প্রশ্নটি করুন। জি আমি বলছি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। পারভেজ বলতেছি। জি জি, পারভেজ বলুন। আমি বলতেছি, আমার আজকে গত 2 বছর ধরে মুখ দিয়ে অতিরিক্ত লালা পড়ে।
অতিরিক্ত লালা পড়ে, আচ্ছা জি, লালা পরে আর নাক দিয়েও পরে, নাকের ভিতর থেকেও আসে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। নাকের ভিতর থেকে সামনের দিকে আসে না, পিছন দিকে আসে, মুখের বুঝতে ভিতর থেকে পেরেছি। আসে। এটি সমস্যার সম্বন্ধে চাচ্ছেন। জি, জি, এবং আমরা 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 আসবো আপনার উত্তরটিতে। আমি প্রথম একজন দর্শক বাকি ছিলেন যিনি দেশের বাইরে চিকিৎসা করে ফিরে এসেছিলেন, কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটি মিটছে না। বিরতির আগে যিনি প্রশ্নটি জি, করেছিলেন জি। সারদ সাহেব, আমরা বলেছি যে আপনি তো দেশে এবং বিদেশে পরীক্ষা নিরীক্ষা করেছেন, কিন্তু কি রোগ নির্ণয় করে নির্ণীত হয়েছিল সে বিষয়টা জানলে ভালো হতো। যদি পেপটিক আলসার ডিজিজ বা আলসার যেটা বলছি সেটা যদি হয়ে থাকে, তার জন্য আজকাল বিশেষ একেবারে স্পেসিফিক ওষুধ আছে, সেটা খেলে বেশিরভাগ ক্ষেত্রে 80 থেকে 90 ভাগ আলসারই ভালো হয়ে যায়। সুতরাং এটা যদি সেটা হয়ে থাকে তাহলে ভালো হবার কথা, কিন্তু সেটা না হয়ে যদি ডিসপেপটিক মানে এই যে পেটের মধ্যে একটা অস্বস্তি, উপরের দিকে ব্যথা বা একটা অস্বস্তি ফিলিংসের যেগুলো অনেকগুলো কারণে হতে পারে, আমি তার কিছু নাম বলেছি, এগুলো তার মধ্যে একটা আইবিএস নামে একটা কন্ডিশনও আছে। এগুলো সাধারণত একবারে সারানোটা কঠিন, দীর্ঘদিন আমাদের কিছু জীবন ব্যবস্থা বা খাওয়া দাওয়ার অভ্যাসের পরিবর্তন এবং অল্প কিছু ওষুধ খেয়ে ভালো থাকতে হয়। সুতরাং এ বিষয়ে শুধু গ্যাস্ট্রিক হয়েছে আমি যেটা বলছি আপনাদের বা সাধারণের যেটা ধারণা, এই ধারণাটাই আলসার মনে করার কোনো কারণ নেই। এটা সুনির্দিষ্টভাবে রোগ নির্ণয় করে চিকিৎসা দিলে ভালো হয়, না হলে অন্য রোগ যে আছে বা নাই সেটাকে আমাকে নিশ্চিত হতে হবে। এই বিষয়টা হলে চিকিৎসা বোধহয় দেওয়া একটু বেটার। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত ছিলেন যিনি বলছেন 2000 সাল থেকে উনি গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে আসছেন, আসলে এই দীর্ঘদিন খাওয়ার পরবর্তীতে কি হতে পারে? জি, আমাদের আগের প্রশ্নের সাথে এটা খুবই সংশ্লিষ্ট হবে যে আমরা বুঝে হোক না বুঝে হোক বা আমাদের দেশের ওষুধ নিয়ন্ত্রণের মানে কমতি থাকার কারণে আমরা যে কোনো ধরনের পেটের অস্বস্তি বা অসুবিধা লাগলে আমরা এই গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি। আগে আমরা খেতাম অ্যান্টাসিড, তারপর খেতাম H2 ব্লকার নামে যেগুলো রেনিটিডিন, ফেমোটিডিন এগুলো খেতাম। আজকাল আমরা পিপিআই গ্রুপ বলি, তারপরে আরও গ্রুপ আসছে, আমি সবগুলোর কথা বলছি না। বিশেষ করে এখন পর্যন্ত প্রোটন পাম্প ইনহিবিটর, এর মধ্যে অনেকগুলো অমিপ্রাজোল, ল্যান্সোপ্রাজোল, ইসোমিপ্রাজোল, অনেকগুলো প্রাজোল আমাদের আছে। এগুলো 90-এর দশকে বাজারে এসছে এবং এখন পর্যন্ত মানুষ এটা অ্যাসিড কমানোর জন্য খুবই কার্যকরী, ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু অ্যাসিড কমানোর জন্য এবং এর নিজস্ব মলিকুলের কিছু কারণে ইদানিংকালে দেখা গেছে যে বেশ কিছু জটিলতা, তার মধ্যে এই সমস্ত মানুষের দেখা যায় খুব রিপিটেড বারবার পেটে ইনফেকশন হয়, কারণ অ্যাসিডটা কমাইতে পারে না, অ্যাসিড কমে যায়, ওখানে ব্যাকটেরিয়াল ইনফেকশনটা বেশি হয়। 2 নাম্বার হলো দেখা গেছে যে অনেকগুলো মানুষের কিডনিতে সমস্যা হচ্ছে, কিডনি ফেইলিউর হয়ে যাচ্ছে, এটা পাওয়া গেছে। 3 নাম্বার হলো হাড়টা নরম হয়ে যায়, অস্টিওপরোসিস বলে, তারা সহজেই ফ্র্যাকচার, আজকাল দেখা যাচ্ছে যে একটু বয়স হলে পড়ে গেলেই দেখা যায় মাজার হাড় ভেঙে যাচ্ছে। এটার জন্য এই আমাদের গ্যাস্ট্রিকের ওষুধ হরহামেশা খাওয়ার কারণ কিনা সে বিষয়ে ভালো করে দেখা দরকার। এদের নিউমোনিয়া বলে একটা কন্ডিশন আছে, যেটা নিউমোনিয়া এদের তুলনামূলকভাবে অন্যদের চেয়ে বেশি। আরও কিছু কিছু আমাদের সোডিয়াম, পটাশিয়াম, বিশেষ করে ম্যাগনেসিয়াম, এই জিনিসটা কমে যায়, যে কারণে আমাদের শরীরের যে শক্তি, আমাদের মাসল কন্ট্রাকশনের যে শক্তি, সেটাও কমে যায়, যে কারণে অ্যাজ এ হোল মানুষ একটু দুর্বল বোধ করে। এছাড়াও কোনো কোনো ক্ষেত্রে রিপোর্টে এসছে যে শরীরে বিভিন্ন জায়গায় ক্যান্সারও হতে পারে, যদিও এই বিষয়টা নিয়ে এখনো সম্পূর্ণভাবে পরিষ্কার বৈজ্ঞানিক ধারণা নেই। জি, তাহলে আমরা আসলে এই ওনার প্রশ্নটিতে আরেকটু আমরা সম্পূরক প্রশ্নে আসবো যে আসলে কতদিন তাহলে এই ওষুধটি খাওয়া দরকার? জি, এখন রিকমেন্ডেড মানে ডাক্তারিভাবে বলা হয় যে যদি আলসার থাকে তাহলে একটানা 8 থেকে ম্যাক্সিমাম 12 সপ্তাহ পর্যন্ত খেতে হবে, এরপরে বন্ধ করে দিতে হবে। প্রয়োজন যদি হয়, যদি ডায়াগনোসিস হয় যে আমার অ্যাসিড বেশির জন্যই আমার সিমটম হচ্ছে, সেক্ষেত্রে আরও 2-1 কোর্স খাওয়া যেতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটা 12 সপ্তাহের বেশি কোনো সময় একটানা পার হয়ে যাওয়া উচিত নয়। এক নাগারে কন্ট্রোল, এটি খুব চমৎকার মানে তথ্য আমাদের দর্শকদের জন্য দিলেন। আমাদের সঙ্গে সর্বশেষ একজন দর্শক যুক্ত ছিলেন পারভেজ নামে, যে মুখ দিয়ে স্যালাইভেশন বা লালা পড়তেন, আসলে এটি নিয়ে সমাধান জানতে ওটা স্যালাইভা কিনা বা লালা কিনা বলা মুশকিল, কারণ উনি বলেছেন যে ওনার নাকের সাথে হতে পারে। আমাদের নাকের পিছন দিকে আমাদের যেগুলো অ্যালার্জিক রাইনাইটিস বলি বা অ্যালার্জির কারণে আমাদের নাকের যে সর্দি, কমনলি আমরা যে কথা বলি, সেটা যখন বেশি হয়ে যায় তখন নাক দিয়ে আসে এবং পেছনের দিকে যখন যায় মানুষ এটা গিলে ফেলে, অথবা গলা থেকে আবার মুখের দিকে আসতে পারে। তো এটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অ্যালার্জির কারণে যেহেতু হয়, অ্যালার্জির ওষুধ একটা তাৎক্ষণিক নিরাময় করার জন্য কিছু ওষুধ আছে, সেগুলো আমি ওষুধের নামগুলো বলছি না, এগুলো ডাক্তাররাই জানবেন। সেই ওষুধগুলো খাওয়া যেতে পারে, যেগুলো ডে টু ডে আমরা প্রতিদিন খেতে পারি। আরেকটা হলো যদি দেখা যাচ্ছে যে না, এটা কোনোভাবেই একাধিকবার খেয়ে আমরা
প্রায় নিয়ন্ত্রণ করতে পারছি না অথবা অসুবিধা, সেক্ষেত্রে এই অ্যালার্জি প্রিভেনশন বা প্রতিরোধ করার জন্য আজকাল কিছু ওষুধ ব্যবহার করা হয়, সেগুলো করলেও দেখা যায় যে মুখে এবং লালা কমে যায়। কমে যাবে। আচ্ছা, আমরা একটি আসল জায়গা ছিলাম যে এই গ্যাস্ট্রিক আলসারের কারণ হিসেবে হেলিকোব্যাক্টার পাইলোরি একটি অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়। যদি এটি টেস্টি করা কতখানি প্রয়োজন এবং একই সঙ্গে এর প্রতিকারের জন্য এটি কোর্স করা কি প্রয়োজন রয়েছে কিনা? এটা খুবই প্রশ্ন রেলিভেন্ট বা প্রাসঙ্গিক এই কারণে যে আমি পরের কথাটুকু আগে বলি। বাংলাদেশে আমরা গবেষণা করেছি, বিভিন্ন গবেষণা হয়েছে 1990-এর দশক থেকে এখন পর্যন্ত প্রায় 90% অ্যাডাল্ট, আমরা যারা বড় হয়ে গেছি তাদের এই হেলিকোব্যাক্টার পাইলোরি আছে। কিন্তু সব এই হেলিকোব্যাক্টার পাইলোরি কিন্তু আলসার করে না। কিন্তু কিছু কিছু পাইলোরি, যেরকম টিবির জীবাণু প্রায় আমাদের সবারই আছে, কিন্তু আমরা সবাই টিবিতে সাফার করছি না। তেমনিভাবে আমি কথাটা এই জন্য বলছি যে অনেক জায়গাতে দেশে বিদেশে এইচ পাইলোরি ডায়াগনোসিস করে নিয়ে এসে বলে যে আলসারের চিকিৎসা দাও, সব এইচ পাইলোরি কিন্তু আলসার করছে না। কিন্তু কিছু কিছু ভ্যারাইটিস আছে যেগুলো আলসার করে। তাহলে কারু যদি আগে প্রথম কথা হতে হবে, যদি কারু সিমটম থাকে, ব্যথা থাকে খাবারের সাথে সম্পর্কিত এবং এন্ডোস্কোপি করে যদি আলসার পাওয়া যায়, তাহলে তার এইচ পাইলোরি চিকিৎসা দিতে হবে। যে দেশে এইচ পাইলোরি কম সে দেশে এটাকে ডিটেক্ট করে টেস্ট করে পরীক্ষা করতে হবে। আমাদের দেশে আমরা রিকমেন্ড করি যে টেস্ট করার দরকার নেই, কারণ একজন নেগেটিভ পাওয়ার জন্য আমার 9 জনকে টেস্ট করতে হবে। সেই জন্য আমাদের রিকমেন্ডেশন হলো হেলিকোব্যাক্টার পাইলোরি আমাদের রোগ চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজন নেই। তবে যদি কারো চিকিৎসা দেওয়ার পরে সিমটম রিকার করে, তাহলে ওটা ক্লিয়ার হয়েছে, পরিষ্কার হয়েছে কিনা এটা দেখার জন্য করা যেতে পারে, বাট নট ফর দি ইনিশিয়াল ডায়াগনোসিস। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর এইচ.এম. রওশন। আমরা আসলে এই বিষয়ে কথা বলার জন্য নিশ্চয়ই আবার আপনার সাথে যুক্ত হব, কারণ একটি সেশনে এটি শেষ করা সম্ভব নয়। ভবিষ্যতে আপনার সাথে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা রেখে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা গ্যাস্ট্রিক আলসার নিয়ে নানান কথা বললাম। বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি উঠে এসেছে যে আমরা যত্রতত্র যে গ্যাসের ওষুধটা কিনে খাচ্ছি এবং দীর্ঘদিন ধরে যেটি খাচ্ছি সেটির একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং যথাযোগ্য একজন বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শক্রমেই সেই ওষুধটি আমাদের খাওয়া উচিত। এবং এই যে জটিলতাগুলো রয়েছে, বিশেষ করে গ্যাস হলেই সেটি যে আলসার নয় এবং আসলে যথাযথ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেটি নিরূপণ করা দরকার এবং ভবিষ্যৎ জটিলতা এড়ানো সম্ভব, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত, মনে রাখা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।